হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6th সেমিস্টারে মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের জন্য 2 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, মেজর পেপার কিন্তু 14 থেকে। তো যারা এখন ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। ইতিমধ্যে কিন্তু আমাদের দুটো পেপারের পুরো নোটস কভার আপ হয়ে গেছে, আর দুটো পেপারের নোটস বাকি আছে, কিন্তু সাজেশনস আমরা পুরোটা প্রোভাইড করে দেওয়া হয়ে গেছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, সাহিত্যের উদ্দেশ্য কি তা অতি সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কি বলেছে দেখো, সাহিত্যের মূল উদ্দেশ্য হলো আনন্দ দান করা এবং মানব অভিজ্ঞতার শৈল্পিক প্রকাশ। মহৎ সাহিত্য কিন্তু মানুষের কল্পনা শক্তিকে জাগ্রত করে এবং জীবনের গভীর সত্যকে সুন্দরের মাধ্যমে কিন্তু উপস্থাপন করে। বলছে এটি কেবল তথ্য পরিবেশন করে না, বরং পাঠকের হৃদয়ের রস সৃষ্টি করে এবং সমাজ ও ব্যক্তি মানুষের কিন্তু এক অক্ষয় দর্পণ হিসেবেও কিন্তু এটি কাজ করে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে, যেটাকে আমরা বলছি সামাজিক উপন্যাস কাকে বলে, উদাহরণ দাও। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে দেখো, সামাজিক উপন্যাস কাকে বলে। বলছে যে উপন্যাসে সমাজের সমসাময়িক আচার আচরণ, রীতিনীতি, শ্রেণী বৈষম্য ও বিভিন্ন সামাজিক সমস্যা প্রাধান্য পায় তাকে সামাজিক উপন্যাস বলে। ব্যক্তির সঙ্গে সমাজের দ্বন্দ্ব বা মিলনের চিত্র কিন্তু এখানে মুখ্য হয়ে রয়েছে। উদাহরণ হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসের নাম কিন্তু উল্লেখ করাই যেতে পারে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখে নাও, গীতিকাব্য কাকে বলে। কি বলেছে, একজন গীতি কবির নাম উল্লেখ করো। গীতিকাব্য কাকে বলে, একজন গীতি কবির নাম উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, কবির ব্যক্তিগত আবেগ, অনুভূতি, সুখ দুঃখ যখন কোনো সংক্ষিপ্ত ও সুমধুর ছন্দে কিন্তু আত্মমুখী হয়ে প্রকাশিত হয় তখন তাকে গীতিকাব্য বলা হয়। এখানে কবির আমি সত্তাটি কিন্তু প্রধান হয়ে ওঠে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গীতিকবি। তার খনিকা বা খেয়া বলে যে কাব্যগ্রন্থগুলো রয়েছে এগুলো কিন্তু শ্রেষ্ঠ গীতিকাব্যের কিন্তু উদাহরণ হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্নে চলে আসবো আমরা, রম্য রচনা বলতে কি বোঝো, উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। কি বলছে, লঘু চাপল্য, কৌতুক এবং সরস ভঙ্গিতে লেখা গদ্য সাহিত্যকে রম্য রচনা বলা হয়। এর মূল লক্ষ্য কি, এর মূল লক্ষ্য কিন্তু পাঠককে আনন্দ দেওয়া হলেও পর্দার আড়ালে অনেক সময় সমাজ ও ব্যক্তির ত্রুটি বিচ্যুতি নিয়ে কিন্তু মৃদু ব্যঙ্গ থাকে। যেমন আমরা বলতে পারি সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্রের কথা আমরা বলতে পারি একটি সার্থক রম্য রচনা গ্রন্থ। চলে আসবো পরবর্তী প্রশ্নে। বলেছে মেঘনাদ বধ কাব্য কোন শ্রেণীর মহাকাব্য। এই শ্রেণীর মহাকাব্যের আরো দুটি উদাহরণ দিতে বলা হয়েছে। তো চলো জেনে নেওয়া যাক। কি বলছে দেখো, প্রশ্নটি, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য একটি সাহিত্যিক মহাকাব্য বা গৌণ মহাকাব্য। বলছে এই শ্রেণীর মহাকাব্যের আরো দুটি উদাহরণ হলো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্র সংহার এবং নবীনচন্দ্র সেনের কিন্তু রৈবতক। এগুলি প্রাচীন মহাকাব্যের অনুকরণে কিন্তু সযত্নে রচিত হওয়া কাব্যগ্রন্থ। চলে আসবো পরবর্তী প্রশ্ন, লেখকের নাম উল্লেখ করে 3টি ভ্রমণ সাহিত্য জাতীয় গ্রন্থের নাম লেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের সাজেশনে রয়েছে, তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়লে কিন্তু দেখবে 100% কমন তোমরা পাবে। তো এখানে বলছে লেখকের নাম সহ 3টি উল্লেখযোগ্য ভ্রমণ সাহিত্যের নাম হলো সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে, রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র এবং 3 নম্বরে বলছে অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে যে কাব্যগ্রন্থটি রয়েছে সেই কাব্যগ্রন্থটি। বলছে এই গ্রন্থগুলিতে ভ্রমণের অভিজ্ঞতার সঙ্গে লেখকের সূক্ষ্ম জীবন দর্শনের কিন্তু মিল রয়েছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। কি বলছে, স্থায়ী ভাব কয়টি ও কি কি। আজকের সর্বশেষ প্রশ্ন। কি বলছে, স্থায়ী ভাব কয়টি ও কি কি। ঠিক আছে। কি বলছে, ভারতীয় অলংকার শাস্ত্র মতে মানুষের চিত্তে জন্মগতভাবে থাকা অবিনশ্বর সংস্কার বা ভাবকে স্থায়ী ভাব কিন্তু বলা হয়। ভরতমুনির নাট্যশাস্ত্র অনুযায়ী স্থায়ী ভাব কিন্তু 9টি রয়েছে, যথা রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা বা ঘৃণা, বিস্ময় এবং সম। তো বা যেটাকে নিব্বেদ বলি আমরা।
তো এই কয়েকটা বিষয় কিন্তু আজকে তোমাদের করানো হলো, জাস্ট কয়েকটা প্রশ্ন 2 নম্বরে আলোচনা হলো। এটা পার্ট 1 ভিডিও, আমি আবারও বলছি পার্ট 1 ভিডিও। এরপরে কিন্তু আমাদের পার্ট 2 ভিডিও আসবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। ইতিমধ্যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে প্রচুর ছাত্রছাত্রী আমাদের কাছে পড়াশোনা করছে, তারা সাফল্যের সঙ্গে কোর্সগুলোকে নিচ্ছে এবং খুব ভালো সফলতা অর্জন করছে। তো তোমরাও যদি সফলতা অর্জন করতে চাও এবং খুব ভালো রেজাল্ট করতে চাও, তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।